সুপ্রভাত বন্ধুরা, আজ 16 এপ্রিল বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আসছে আন্তর্জাতিক খবরে। গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত আছে। রবিবারও সেখানে ইসরায়েলের হামলায় কমপক্ষে 37 জন নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে এক পরিবারের 6 ভাইও আছেন। তারা স্বেচ্ছাসেবক হিসেবে অনাহারে থাকা প্যালেস্তানীয়দের জন্য খাদ্য সহায়তা দিতে কাজ করতেন। পারমাণবিক ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এবার এই বিষয়ে কথা বলতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরিঘাচি। এর আগে শনিবার আব্বাস আরিঘাচি ওমানে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এর সঙ্গে আলোচনা করেছেন। 2015 সালে পারমাণবিক চুক্তি ভেঙে যাওয়ার পর এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির কাছে আলোচনার বার্তা পাঠিয়ে চিঠি দিয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নয়া শুল্ক হার সম্পূর্ণ বাতিল করতে আহ্বান জানালেন চীনের কর্মকর্তারা। চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ভুল সংশোধন করে নেওয়ার জন্য আমরা আমেরিকাকে বড় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাল্টা শুল্কের ভুল ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করুন এবং বিশ্ব বাণিজ্যে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের সঠিক পথে ফিরে আসুন। ইকুয়েডরে আবার রক্ষণশীল প্রেসিডেন্ট বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইসা গঞ্জালসকে হারিয়ে আবার ক্ষমতায় আসতে চলেছেন রক্ষণশীল দলের ড্যানিয়েল নোবোয়া। রবিবার সর্বশেষ খবর অনুযায়ী গণনা হওয়া 92% ভোটের মধ্যে 55.8% ভোট পেয়েছেন তিনি। ডেনমার্ক 2040 সালের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার নির্মূলের লক্ষ্য নির্ধারণ করল। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকা এবং ট্রেনিং প্রোগ্রাম এই লক্ষ্য পূরণে সাহায্য করছে। সোমবার ডেনিশ ক্যান্সার সোসাইটি এক বিবৃতিতে এই লক্ষ্যের কথা জানিয়েছে। নোবেলজয়ী কালজয়ী সাহিত্যিক মারিও ভার্গাস লোয়াসা আর নেই। স্থানীয় সময় রোববার রাজধানী লিমায় 89 বছর বয়সে মারা গেলেন পেরুর এই লেখক। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নোবেলজয়ী এই সাহিত্যিকের প্রয়াণের মধ্যে দিয়ে লাতিন আমেরিকার সাহিত্যের সোনালী যুগের প্রজন্মের অবসান হলো। আসছি দেশের খবরে। বাংলায় চাকরিহারা শিক্ষকদের নিয়ে তৃণমূল বিজেপি তরজা অব্যাহত। পূর্ব ঘোষণা মতোই সোমবার চাকরি ফেরতের দাবি নিয়ে দিল্লি রওনা দিয়েছেন কর্মহারা শিক্ষকরা। এদিন বেলা 12টা নাগাদ ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে মোট 60 জন কর্মহারা শিক্ষক বাসে চেপে দিল্লিতে রওনা দেন। আজ বুধবার থেকে যন্তর মন্তরে ধর্নায় বসবেন এই শিক্ষকরা। যে যে রাজ্যের মধ্যে দিয়ে তাদের বাস যাবে সেখানেই নিজেদের কথা জানাতে লিফলেট বিলি করবেন কর্মচ্যুতরা। এদিকে চাকরিহারাদের এই দিল্লি অভিযানকে কড়া ভাষায় সমালোচনা করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, তৃণমূলের দালালরা দিল্লি যাচ্ছেন। দিল্লি পুলিশের হাতে কিন্তু 8 ফুট লম্বা লাঠি আছে। ক্রমেই বেড়ে চলা বিদ্যুতের ব্যবহার কমাতে এবং কম বিদ্যুৎ খরচ হয় এমন প্রযুক্তিতে তৈরি পণ্য ব্যবহার বাড়াতে একটি আর্থিক ভাতা প্রকল্প তৈরি করছে কেন্দ্র। এই প্রকল্পে পুরনো কম স্টার রেটিংয়ের এয়ার কন্ডিশনারের বদলে নতুন 5 স্টার রেটিংয়ের এয়ার কন্ডিশনার কিনতে উৎসাহ দেবে কেন্দ্র। মোদী সরকারের ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করল সিপিআইএমও। মঙ্গলবার পার্টির পলিট ব্যুরো সদস্য পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম ওয়াকফ আইন সংশোধনীর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করলেন। সেলিম সাংবাদিকদের বললেন, সারা দেশে সিপিআইএম সংবিধান বিরোধী এই সংশোধনী আইনের প্রতিবাদ করছে। প্রসঙ্গত, আজ থেকেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হবে। মত প্রকাশের স্বাধীনতায় মোদী সরকারের পরিকল্পিত আক্রমণে ক্ষোভ প্রকাশ করল দিল্লির সংবাদকর্মী ইউনিয়ন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সরকারের বিরুদ্ধে যে কোনো বক্তব্য রাখলে সরকার পক্ষ থেকে নানা রকম সমস্যার সৃষ্টি করা হচ্ছে। সম্প্রতি পত্রপত্রিকা থেকে বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় বহু সংবাদকর্মীকে সরকার বিরোধিতার নির্মম খেসারত দিতে হচ্ছে। বিহারে ভোট প্রস্তুতি শুরু হয়ে গেল। সক্রিয় ইন্ডিয়া জোট। দিল্লিতে বৈঠক হলো তেজস্বী যাদবের সঙ্গে কংগ্রেসের খার্গে এবং রাহুল গান্ধীর। বারাণসীর পর এবার কাশগঞ্জ। হবু স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন 17 বছরের কিশোরী।
দেশের রাজনীতিতে জোর চর্চা। উড়িষ্যায় বিজেডি দল কি ভাঙনের মুখে পড়তে চলেছে? নবীন পট্টনায়ককে বাদ দিয়ে 13 নেতার আলাদা বৈঠক এই জল্পনাকে উস্কে দিল। সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক অসমীয়া ভাষা, হিন্দি বিতর্কের আবহে আসামের বিজেপি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্ত বিজেপিকে অস্বস্তিতে ফেলল বলেই মনে করা হচ্ছে। এখন রাজ্যের খবর। আর্থিক সহায়তা নিয়ে নিহতদের দুটি পরিবারের এই পাশে দাঁড়াবে সিপিআইএম। মুর্শিদাবাদে হিংসায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে সাধ্যমতো। তার জন্য গণসংগ্রহ করা হবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই অবস্থান জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রাজ্য সরকারের কাছেও এই পরিবারগুলিকে সহায়তা দেওয়ার দাবি তুলেছেন তিনি। সেলিম বলেছেন, আক্রান্ত বিভিন্ন এলাকায় সম্প্রদায় নির্বিশেষে অভিন্ন অভিযোগ হলো পুলিশ সময় মতো আসেনি। দুর্গাপুর এনআইটির গবেষণাগারে বিস্ফোরণ, গুরুতর জখম অধ্যাপক, জখম হয়েছেন কয়েকজন পড়ুয়া। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের নিয়ে একটি প্রজেক্টের কাজ করছিলেন অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। সেই সময় হঠাৎ বিস্ফোরণ হয় গবেষণাগারে। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে। স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সোয়াবিন আলুর ঝোল, একই থালা থেকে ভাত খাচ্ছে দুই বালক, সন্দীপ সাহা, সোলেমান শেখ। মালদহের মোথাবাড়ি আলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের টেবিলে তাদের খোশ মেজাজে ভাত খাওয়ার ভিডিও ফের ছড়িয়েছে সমাজ মাধ্যমে। রাজ্যে সাম্প্রতিক পরিস্থিতির আবহে দুই বন্ধুর এক থালা থেকে ভাত ভাগ করে খাওয়ার দৃশ্যে মন জুড়িয়েছে অনেকেরই। আবাস প্রকল্পে বন্ধ আবাস বন্ধুদের 3 বছরের উৎসাহ ভাতা। এই মর্মে 8 এপ্রিল সল্টলেকে পঞ্চায়েত দপ্তরে স্মারকলিপি জমা দেয় আবাস বন্ধু সংগঠনের প্রতিনিধি দল। রাজ্য জুড়ে প্রায় 4000-এর কাছাকাছি আবাস বন্ধু রয়েছেন। তাদের দাবি 2019-20, 2021, 21-22 অর্থবর্ষে ভাতার টাকা মেলেনি। উৎসাহ ভাতার বকেয়া পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে তাদের নিযুক্ত করা ও ষান্মাসিক ভাতা দেওয়ার বিষয়েও তারা দাবি জানান। শেষে খেলার খবর। মঙ্গলবার ঝাঁসিতে উত্তরপ্রদেশের যুগরাজে জোড়া গোলে শক্তিশালী পাঞ্জাব ঘরোয়া হকিতে দেশের শীর্ষ সম্মান পুনরুদ্ধার করেছে। তারা 1 গোলে পিছিয়ে থেকে মধ্যপ্রদেশকে 4-1 গোলে হারিয়েছে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনালে। গত বছর ওড়িশা তাদের প্রথম শিরোপা জিতেছিল, কিন্তু পাঞ্জাব গত 5টি সংস্করণে তাদের তৃতীয় শিরোপা জিতে আবারও পোডিয়ামের শীর্ষে উঠে এসেছে। মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ পঞ্চম শিরোপার দ্বার প্রান্তে জু ওয়েনজুন। মুকুট ধরে রাখতে 6.5 পয়েন্ট অর্জন করতে এবং তার পঞ্চম শিরোপা জিততে হলে অলজু ওয়েনজুনের পরবর্তী খেলায় তান ঝাংয়ের বিরুদ্ধে ড্র করতে হবে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।